প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা জব প্রস্তুতি দৈনন্দিন বিজ্ঞানের 4 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। আমাদের 4 নম্বর লেকচার এখানে আছে পদার্থ পদার্থ, দ্রবণ, এসিড ক্ষার লবণ এবং রাসায়নিক ক্রিয়া। অনেকগুলো একটু ছোট, তবে দেখতে অল্প একটু বড়। আমরা আশা করি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করবো এবং দেখানো থাকবে। আর তোমরা যদি মনোযোগ সহকারে শোনো এবং যে জিনিসগুলো মুখস্থ করতে বলবো ওগুলা আয়ত্তে আনতে পারো, তাহলে আশা করি সমস্যা থাকবে না। এখন দেখো, পদার্থ পদার্থ, আমরা এর আগে ধাতব চলে গেলাম। পদার্থ বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, ধাতুর বিপরীত গুলা, যেমন গাছ নমনীয় নয়, মানে অনমনীয়, ঘনত্ব ধাতুর চেয়ে কম, এগুলো একটু দেখবা। আর আমরা জানি ধাতুগুলো বিদ্যুৎ সুপরিবাহী, কিন্তু অধাতু বিদ্যুৎ সুপরিবাহী নয়, ব্যতিক্রম। এই যে গ্রাফাইট, মনে রাখতে হবে। এটা তাপ সুপরিবাহী নয়, ব্যতিক্রম। হাইড্রোজেন, এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর আমরা জানি যে তোমার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত কি হয়, অধাতু ধাতুর থেকে কম, ধাতুর থেকে কম, এই জিনিসগুলো একটু মনে রাখতে। সাধারণ তাপমাত্রায় এই যে ব্রোমিন হচ্ছে কি তরল, এই জিনিসটা মনে রাখার বিষয়। ঋণাত্মক বিদ্যুৎ, আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করে আমরা জানি যে ঋণাত্মক আয়ন তৈরি হয়। ব্যতিক্রম হলে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে কি হয়, হাইড্রোজেন তো আমরা জানি অধাতু। সাধারণত অধাতু গুলো কি হয়, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে কনভার্ট হয়, কিন্তু হাইড্রোজেন একটু ব্যতিক্রম। আমরা জানি হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে না, কি করে, হাইড্রোজেন ইলেকট্রন দান করে, দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই কথাটা বলছে ব্যতিক্রম। এই জিনিসগুলো একটু দেখি, এই জিনিসগুলো এগুলা একটু বোঝা যায়। আমরা এর আগে দেখলাম যে বহুরূপী ধর্ম আছে কাদের কাদের। এখানে কিছু জিনিস বহুরূপী ধর্ম আছে যাদের একের অধিক উদ্ভিদ আছে, যেমন কার্বন, ফসফরাস, সিলিকন, সালফার, এরকম একটু দেখবা। জার্মেনিয়াম, বোরন, টিন, এই জিনিসগুলো দেখবা। টিনের উদ্ভিদ করে 3টা: ধূসর, সাদা এবং রম্বিক। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসগুলো একবার দেখার পরে পরীক্ষায় কি কি আসে এই জিনিসগুলো প্র্যাকটিস করবা, তাহলে আয়ত্ত চলে আসবে। কার্বনের রূপভেদ নিয়ে একটা আলোচনা করলো, যে রূপভেদ গুলোর মধ্যে আছে কি অদানাদার, দানাদার। অদানাদার মধ্যে কোনগুলা, কোক, কার্বন, চারকোল, কয়লা, এগুলা। আর দানাদার হলো কোনটা, গ্রাফাইট, হীরক। গ্রাফাইট, হীরক এটা তো মোস্ট, এগুলো পপুলার হীরক এগুলো। তাহলে প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটা, হীরক। এই যে লাগানো প্লাস হীরা, হীরা দিয়ে কি করা হয়, কাজ কাটা হয়। এই জিনিসগুলো একটু দেখবা। আমরা জানি যে যে পেন্সিল আছে, 2B, HB পেন্সিল আছে না, পেন্সিলের যে শীষ কি দিয়ে তৈরি, গ্রাফাইট। হ্যাঁ, আবার সোডিয়াম ধাতুর নিষ্কাশনও কি গ্রাফাইট অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বৈশিষ্ট্য, কার্বন ডাইঅক্সাইড কি বর্ণহীন, গন্ধহীন গ্যাস। আবার এই যে সোডা ওয়াটার কাকে বলে, অত্যধিক চাপে দেখো কার্বন ডাইঅক্সাইড দ্রবণকে, অত্যাধিক মানে অনেক বেশি চাপে কার্বন ডাইঅক্সাইড কে তখন আমরা সোডা ওয়াটার বা কার্বোনেটেড ওয়াটার বলা হয়। এটা কিসে ব্যবহৃত হয়, কোমল পানি। কোমল পানি কোনগুলা, এই যে আমরা তো খাই, ভালো মন্দ খাওয়ার পরে এই যে কোমল পানি খাই না, সেটা। যেমন এই যে কোয়া কোলা, পেপসি কোলা, এগুলা। বেকিং পাউডারের সংকেত কি, এটা মনে রাখবা, সোডিয়াম বাইকার্বনেট বেকিং পাউডারের সংকেত, মনে রাখবা। ড্রাই আইস কি, ড্রাই আইস হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডকে বাষ্পীভূত করলে কি তৈরি হয়, এটা জমে কঠিন অবস্থা হয়, এটাকে আমরা কি বলি, ড্রাই আইস বলি। এটা মনে রাখবা। ল্যাপারোস্কোপি, যে ডাক্তার, এই যে তুমি ডাক্তার কাছে গেলে অনেকে ল্যাপারোস্কোপি করানো হয়। ল্যাপারোস্কোপি করানো হয় কি দিয়ে, কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। এটা মনে রাখবো। অগ্নি নির্বাপকে তোমার কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। কেন, কারণ এই কার্বন ডাইঅক্সাইড হলো কি নিজেও জ্বলে না, মানে কাবুল টাইপের, নিজেও জ্বলে না, কারো জ্বলতে সাহায্য করে না। এই যে কার্বন ডাইঅক্সাইড নিজেও জ্বলে না, কাউকে জ্বলতে সাহায্য করে না, এই কারণে অগ্নি নির্বাপক সিলিন্ডারে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এই চারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা কি খুবই গুরুত্বপূর্ণ। এই যে কার্বন ডাইঅক্সাইড নিজে জ্বলে না, অন্যরা জ্বলতে সাহায্য করে না। হাইড্রোজেন নিজে জ্বলে, অন্যরা জ্বলতে সাহায্য করে না। অক্সিজেন নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে। মানে কি, কার্বন ডাইঅক্সাইড হলো নিজেও খাইবো না, কারে খাওয়াইবো না। আর হাইড্রোজেন শুধু নিজে খাইবো কিন্তু অন্যরা খাওয়াবে না।
আর অক্সিজেন একটু দিল দরিয়া, অন্য থেকে নিজে খাবে না কিন্তু মানুষকে খাওয়া বেশি। যাই হোক, এই জন্য একটু দেখবা, এই কার্বন মনোক্সাইড কিন্তু এটা বিষাক্ত এবং দাহ্য। এটা দাহ্য এবং বিষাক্ত। আমরা অনেক সময় যে যারা রান্না করে না, রান্না করলে দেখবা ধোঁয়া, ওই যে পর্যাপ্ত বাতাস না থাকলে আগুন জ্বলে না ভালোভাবে, তখন কি কালো ধোঁয়া সৃষ্টি হয়, তখন কাশি হয়। ওই কালো ধোঁয়া ওইটা হচ্ছে কি ওখানে কার্বন মনোক্সাইড। এবং এই যে গাড়ি ঘোড়া থেকে যে এই বিষাক্ত কালো ধোঁয়া বের হয় সেটাও কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইড এটা হলো নীরব ঘাতক বলা হয়। এটা আমাদের শরীরে প্রবেশ করলে কি হয়, হিমোগ্লোবিনের, অক্সিজেনের মাত্রাটা কমিয়ে দেয়। আমরা তো জানি যে অক্সিজেন তোমার শরীরে যদি ঠিক মতো না প্রবাহিত হয় তাহলে কি হবে, তাহলে তুমি কাইতে হয়ে যাবে। আর অক্সিজেন আমাদের শরীরে তোমার এই যে সার্কুলেট হয়, বাহিত হয় কিসের মাধ্যমে, হিমোগ্লোবিনের মাধ্যমে। এই হিমোগ্লোবিনের অক্সিজেনের পরিমাণে হ্রাস করে দেয়, তাহলে তো তুমি সাইজ হয়ে যাবে। হ্যাঁ। তো আচ্ছা, এটাও তারপর এই চারটা একটু গুরুত্বপূর্ণ। এখানে কি আছে, ওয়াটার গ্যাস কি এবং প্রডিউসার গ্যাস কি, এটা মনে রাখবা। ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাস দুইটাই তৈরি করা হয় কি দিয়ে, কার্বন মনোক্সাইড দিয়ে। কি দিয়ে, কার্বন মনোক্সাইড। তাহলে ওয়াটার, ওয়াটারের সংকেত আমরা জানি কি H2O, পানির সংকেত জানি কি, এটা H2O। সেক্ষেত্রে H2O যেহেতু পানির সংকেত, এই যে পানির সংকেতের H টা এখানে আছে ওয়াটারে। প্রডিউসার নাইট্রোজেন, প্রডিউসার হচ্ছে কি নাইট্রোজেন, এটা মনে রাখবে। তার মানে এখানে কনফিউশন, কার্বন মনোক্সাইড নিয়ে কনফিউশন বাজে, কনফিউশন বাজে কোনটা হাইড্রোজেন কোনটা নাইট্রোজেন। তুমি যদি ওটুকু মনে রাখো যে ওয়াটার গ্যাস, ওয়াটারে মানে হাইড্রোজেন আছে H2O, তো তাহলে তো এখানে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন দিবা। আর বাকিটা হচ্ছে কি প্রডিউসার। এই যে এগুলো একটু দেখবো, এই যে এগুলা থেকে যত প্র্যাকটিস আসছে এই প্র্যাকটিস গুলো দেখবে, এগুলো গুরুত্বপূর্ণ, বারবার দেখলে মনে হয়। এই ড্রাই আইস কয়েকবার আসছে, যাই হোক। এই যে এগুলো একটু দেখবা। এরপরে কয়েকটা জিনিস, যে অক্সিজেন কে আবিষ্কার করছে প্রথমে, আহ জোসেফ প্রিস্টলে কত সালে, 1774 সালে। অক্সিজেনের আরেকটা নাম কি, অম্লজান। হ্যাঁ, এটা মনে রাখবা। এরপরে পরবর্তীতে অম্লজান নামটা নির্দিষ্ট করছে কে, ল্যাভোইসিয়ে। আর হাসপাতালে যেই, ওই যে তুমি যখন মানে কাইত হয়ে যাও, তখন তোমার ওই যে আইসিইউ তে রাখে, সিলিন্ডারের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিবা। ওই যে সিলিন্ডারের মাধ্যমে মধ্যে অক্সিজেন থাকে কতটুকু, 93% অক্সিজেন থাকে। এটুকু একটু মনে রাখবো। নাইট্রোজেন, এই যে আকাশে যখন বিদ্যুৎ চমকায়, এই বিদ্যুৎ চমকানোর সময় তখন কিন্তু নাইট্রোজেন অক্সাইড তৈরি হয়। এই নাইট্রোজেন অক্সাইড নাইট্রিক অ্যাসিড, এই পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড আবার বৃষ্টির পানির সাথে মিশে তখন বিভিন্ন ক্ষয় টয়, বিল্ডিং, যদি আমরা জানি না, ধরো বৃষ্টি টিষ্টি হইলে যে বিল্ডিং এর, তোমার বিল্ডিং এর বাইরের সাইড গুলা কি রং, এগুলো ক্ষয়প্রাপ্ত হয় না কিসের কারণে, এসিড বৃষ্টির কারণে। কারণ এই যে বিভিন্ন ধরো কলকারখানা, বিভিন্ন জায়গা থেকে যে ধোঁয়া বের হয়, এখানে বিভিন্ন নাইট্রোজেন অক্সাইডও তৈরি হয়। আকাশের বিদ্যুৎ খরণ থেকেও নাইট্রোজেন অক্সাইড তৈরি হয়। এই নাইট্রোজেন অক্সাইড কি করে পানির সাথে, নাইট্রোজেন অক্সাইডটা N2O, N2, N, নাইট্রোজেন অক্সাইড NO2, NO2, এই নাইট্রোজেন অক্সাইড কি করে পানির সাথে বিক্রিয়া করে, প্লাস H2O, H2O, এই পানির সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি তৈরি করে, নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড হলো ক্ষতিকারক। তো যাই হোক, নাইট্রাস অক্সাইড কি কি বলা হয়, লাফিং গ্যাস। লাফিং গ্যাস কাকে বলা হয়, নাইট্রাস অক্সাইড কি। এবং এটাকে চেতনানাশক রূপেও কি ব্যবহার করা হয়, নাইট্রাস অক্সাইড, NO, N2O। আর এখানে হলো নাইট্রোজেন ডাই অক্সাইড, NO2। দুটো এক না। তো ওটা এখানে মাঝে মধ্যে আসে যে নিচে কোনটি লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড, N2O। ঠিক মনে মনে রাখবো, নাইট্রাস অক্সাইড আর নাইট্রোজেন ডাই অক্সাইড এক জিনিস না। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড কি, আমরা তো দেখলাম যে নাইট্রিক অ্যাসিড হলো কি শক্তিশালী অ্যাসিড, স্বর্ণ হতে খাদ দূর করতে এরা গুরুত্বপূর্ণ আসে। স্বর্ণ হতে খাদ দূর করতে কোনটি ব্যবহৃত হয়, নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। তারপর হচ্ছে 96 থেকে 98% ঘনমাত্রা নাইট্রিক অ্যাসিডকে কি বলা হয়, ধূময়মান নাইট্রিক অ্যাসিড বলা হয়। এটা মনে রাখবা, 96 থেকে 98% নাইট্রিক অ্যাসিডকে কি বলা হয়, ধূময়মান নাইট্রিক অ্যাসিড বলা হয়। রাজ অম্ল কি, রাজ অম্ল হলো নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড থাকে 1 মৌল, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে 3 মৌল। এই দ্রবণটাকে, মিশ্রণটাকে বলা হয় কি, অ্যাকুয়ারিজিয়া বা রাজ অম্ল। এই রাজ অম্ল থেকে বিভিন্ন অভিজাত ধাতুগুলো আছে না, এই অভিজাত ধাতুগুলা এই রাজ অম্ল দ্রবণীয় হয়। যেমন কি এই যে স্বর্ণ, প্লাটিনাম, এগুলো সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিডও দ্রবীভূত হয় না, নাইট্রিক অ্যাসিডও দ্রবীভূত হয় না। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের নির্দিষ্ট একটা মাত্রা নিয়ে, ওই যে 1 মোল আর 3 মোল নিয়ে একটা মিশ্রণ করি, ওই মিশ্রণে কি হবে, এই যে দামি যে স্বর্ণ, প্লাটিনাম, এগুলো দ্রবীভূত হয়। এটা মনে রাখবো।
ফসফরাসটা এটা খুব গুরুত্বপূর্ণ। ফসফরাস দুই রকম আছে, আমরা দুইটা রূপ বের, লোহিত ফসফরাস, শ্বেত ফসফরাস। এই যে রসুনের শ্বেত ফসফরাস থেকে কিসের গন্ধ বের হয়? এই রসুনের মতো গন্ধ বের হয়, এগুলো মনে রাখবা। দিয়াশলাই কাঠির মাথায় ওই যে বারুদ, ওটা কি? লোহিত ফসফরাস, এটা মনে রাখবা। আবার ওই যে দিয়াশলাই, এই যে ম্যাচের পাশে কি ধারালো অংশ না, যেটা ওই যে কাঠি দিয়ে যেটার উপর ঘষা মারলে আগুন জ্বলে, ওখানে কি ব্যবহৃত হয়? কাঠ চূর্ণ মিশ্রিত ফসফরাস ব্যবহৃত হয়। আবার ফসফরাস পেন্টঅক্সাইডকে আমরা নিয়ন্ত্রক হিসাবে কি ব্যবহার করি? গ্যাস, আমরা গ্যাস মাস্ক আছে না, সেখানে কি কোনটা ব্যবহার করি? ফসফরাস পেন্টঅক্সাইড। এই ব্যবহারগুলো খুব গুরুত্বপূর্ণ, অনেক আসে, এগুলো মনে রাখতে হবে। এই যে হাইড্রোজেন সালফাইডের থেকে পচা ডিমের গন্ধ বের হয়, এটা মনে রাখবে। সালফিউরিক অ্যাসিড, আমরা জানি এই যে বিশুদ্ধ, একদম 100% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়? সালফান বলা হয়। আর ধূমপায়মান সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়? ওলিয়াম বলা হয়। ধূমপায়মান সালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলা হয়। এরপরে সালফিউরিক অ্যাসিডকে বলা হয় কি? রাসায়নিক পদার্থের রাজা বলা হয়, রাজা রাজা। এটা থেকে অনেক প্র্যাকটিস আছে, অনেক প্র্যাকটিস, এগুলা যা বলছি সবই গুরুত্বপূর্ণ, এগুলা দেখবা। তারপরে হ্যালোজেন। হ্যালোজেনের অর্থ কি? তোমার হ্যালোজেন হলো ওই যে পদার্থ সাধারণত গ্রুপ 7 এর মৌল আর কি। গ্রুপ 7 এর মৌল। এই যে এই যে এদেরকে কি বলা হয়, মানে হ্যালোজেন শব্দের অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদক, মানে সমুদ্রের থেকে লবণ উৎপাদন করে, এদের থেকে আমরা লবণ পাই। যাই হোক, এরা কারা? ফ্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটা মৌলকে বোঝায়। এই যে সামুদ্রিক শৈবালে আয়োডিন পাওয়া যায়, পাওয়া যায় আয়োডিন, এই উৎস এরা। সামুদ্রিক শৈবালে কি, এই সামুদ্রিক শৈবালে আমরা কি পাই? আয়োডিন। যে বলে না, তো তোমার যদি গলগন্ড রোগ হয়, যে বেশি বেশি সামুদ্রিক মাছ খান, হ্যাঁ, সামুদ্রিক ওই যে শৈবাল টোবাল এগুলো দিয়া কিন্তু ওই যে আইসক্রিমও তৈরি করা, আইসক্রিম না চকলেট টাইপের জিনিস তৈরি করা হয়, এগুলো খাইলে তোমার গলগন্ড রোগ মানে আয়রনের দুর্বলতা বা ঘাটতিটা দূর হয়। নিষ্ক্রিয় গ্যাস, আমরা জানি কারা? পদার্থ যারা শূন্য গ্রুপে অবস্থান করে তারা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস গুলোর মধ্যে এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে একমাত্র হিলিয়াম ছাড়া বাকি সবারই শেষ কক্ষপথে। আমরা তো জানি, এটা তো বলতে গেলে আবার অনেক কিছু চলে আসে। কারণ আমরা জানি যে মৌলের, বিভিন্ন মৌলের যে পারমাণবিক সংখ্যা বিভিন্ন রকম, এবং এই যে পারমাণবিক সংখ্যাগুলা বিভিন্ন শক্তি স্তরে, ছবি আছে কিনা, বিভিন্ন শক্তি স্তরে কি ধরো সজ্জিত থাকে। মৌলগুলা কি বিভিন্ন এরকম বিভিন্ন শক্তি স্তর থাকে, এরকম বিভিন্ন শক্তি স্তরে সজ্জিত থাকে। তো দেখা যায় যে এরকম শক্তি স্তরে সজ্জিত থাকে। তো দেখা যায় যে এই যে প্রতিটা এই নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিষ্ঠ কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকে? 8টা করে ইলেকট্রন থাকে। একমাত্র ব্যতিক্রম হইলো কোনটা? হিলিয়াম ছাড়া বাকি সবগুলো এই যে 8টা করে ইলেকট্রন থাকে। এই 8টা করে ইলেকট্রন থাকার মানে কি? এই 8টা করে ইলেকট্রন থাকা, এটাকে অষ্টক বলা হয়। এই 8টা করে থাকার কারণে এরা সাধারণত কি হয়? এরা একটু ওই যে এদের মধ্যে রাজকীয় ভাব চলে আসে। এরা ওই অন্য কারোর সাথে সাধারণত বিক্রিয়া করতে চায় না, অষ্টক থাকার লাস্টে 8টা থাকার কারণে। এরা কি করে? এদের মধ্যে একটা ভাব ভাব, নেতা 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 বা রাজা রাজা একটা ভাব চলে আসে, এবং এরা কি অন্য কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। এই জন্য এদেরকে বলা হয় কি? রাজঅম্ল বলা হয়। এদের সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টা করে থাকে, তবে ব্যতিক্রম হইলো কোনটা? হিলিয়াম, এটা মনে রাখতে হবে। তবে এদের মধ্যে, তবে এরা বিক্রিয়া না করলো, শেষের দিকে যারা আছে না, এরা দু একটা কিছু বিক্রিয়া করে। এরা তাহলে কেন বিক্রিয়া করে না? এই শেষে যদি, শেষ শক্তি স্তরে যদি সবারই, সর্বশেষ শক্তি স্তরে যদি কারো 8টা ইলেকট্রন থাকে, এরা অনেক বেশি স্থিতিশীল, এরা অনেক বেশি কম্প্যাক্ট। এরা সাধারণত কারো করে কাউকে ইলেকট্রন দিতেও চায় না, দিতেও চায় না। তবে দু একটা ব্যতিক্রম, রেডন। এদের মধ্যে রেডন হলে তেজস্ক্রিয় হয়। কে আবিষ্কার করছে? ড্রন। কত সালে? 1900 সালে, এটা মনে রাখ, এটা আসছে বইতে। হাইড্রোজেন হিলিয়াম অপেক্ষা হালকা হলেও হাইড্রোজেন দাহ্য, পক্ষান্তরে হিলিয়াম কি নিষ্ক্রিয়। এই যে এটা এগুলো আসে বেলুনে ও ডুবুরিদের জন্য। হাইড্রোজেনের পরিবর্তে কোনটা ব্যবহার করে? হিলিয়াম। কেন? কারণ হাইড্রোজেন তো একটু দাহ্য, মানে আগুন জ্বলে যায়, মানে নিজের জল অন্যকে জ্বলতে সাহায্য করে না। তো যেহেতু দাহ্য, এই কারণে সাধারণত বেলুনে বা ডুবুরিগণ এই তারা হাইড্রোজেনের পরিবর্তে হিলিয়ামটাকে বেশি প্রিফার করে। আবার ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে কোন গ্যাস ব্যবহার করা হয়? এই যে জেনন গ্যাস ব্যবহৃত হয়। এই জিনিসগুলো একটু দেখবা, সেটা কিছু আছে নাই জায়গায়, এটা এরপর দ্রবণ।
দ্রবণ থেকে ওইরকম কিছু নাই। দ্রবণ মানে কি, জাস্ট কয়েকটা জিনিস একত্রে মিশ্রণ করা। ধরো এখানে একটা জিনিস মনে রাখবা, দ্রব, আরেকটা হলো দ্রাবক, আর একটা হলো সার্বজনীন দ্রাবক। একটা জিনিস মনে রাখবা, পানিকে বলা হয় কি সার্বজনীন দ্রাবক, কারণ পানির মধ্যে জৈব অজৈব সব জিনিসই কি বলে দ্রবীভূত হয়। এই জন্য মানে জৈব অজৈব সবই দ্রবীভূত হয়, এই জন্য পানিকে বলে সার্বজনীন দ্রাবক। তাহলে দ্রব আর দ্রাবক কি? ধরো আমরা পানি ইয়া দিয়ে বলি যে ধরো তুমি শরবত খাইবা, চিনির শরবত। তো কি করো, চিনির মধ্যে পানিগুলো নাকি পানির মধ্যে চিনিগুলো? তাহলে কথা হচ্ছে পানির মধ্যে চিনিগুলি, তার মানে দ্রব হচ্ছে ওই পদার্থ যেটাকে আমি কোনো জিনিসের মধ্যে দ্রবীভূত করবো। তার মানে এখানে চিনিটা হচ্ছে একটা দ্রবক, আর পানিটা হচ্ছে কি একটা দ্রাবক, মানে যার মধ্যে আমি কোনো বস্তুকে মিশাবো, মিশালে দ্রবীভূত হবে। তার মানে সংক্ষেপে উদাহরণ দিয়ে বুঝতে হবে, শরবতের ক্ষেত্রে চিনি হচ্ছে একটা দ্রব, মানে যাকে আমি ডুবাবো, হ্যাঁ, যাকে আমি মিশ্রিত করবো। আর দ্রাবক হচ্ছে কি যার মধ্যে মিশ্রিত করবো, মানে পানি। তাহলে চিনি এবং পানির মধ্যে চিনি হচ্ছে দ্রব, আর পানি হচ্ছে দ্রাবক। আর সার্বজনীন দ্রাবক কাকে বলা হয়, পানিকে বলা হয়। এই চার্ট এটা না বললেও চলে, এটা আমাদের কিছু না। ইমালশন একটু মনে রাখতে পারো, এগুলো কিছু না। একটি তরল পদার্থের মধ্যে অমসৃণীয় অন্য একটি তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু আকারে, যে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু আকারে অল্প একটু থাকে, হ্যাঁ ওগুলা আর কি। মানে একটা তরলের মধ্যে আরেকটা তরলের মানে ওটা পুরোপুরি তরল না। তা তরল হলে তো কণা কণা আকারে থাকতো না, তাই না? কম। এই যে যেমন এই যে দুধ, পানি, চর্বি, মাখন, চর্বি, পানি, এগুলা। ক্রোমাটোগ্রাফি মানে কি হলো কি, ক্রোমাটোগ্রাফি হচ্ছে এই যে যেটার মাধ্যমে আমরা মানে বিভিন্ন রং গুলাকে, এটা একটা কৌশল যেটার মাধ্যমে আমরা বিভিন্ন রং গুলাকে আমরা পৃথক করতে পারি। হ্যাঁ, তো যেমন কি ধরো একটা ইয়াতে যে কোনো একটা আমরা পাতা দিলাম, পাতাকে আমরা একটু পেস্ট করে, হ্যাঁ, পেস্ট করে এখানে একটা যে কোনো একটা লিটমাস পেপার দিলাম, পেপার দিলে দেখা যায় কি তখন এই যে লিটমাস পেপারে বিভিন্ন রেঞ্জ অনুযায়ী এই রং গুলো দেখা যায় আর কি। যাই হোক, এগুলো অত বেশি ইয়া না, জাস্ট এতটুকু মনে রাখো যে কুমারকারী পদ্ধতিতে উপাদানকে মানে বিভিন্ন গ্রেডিয়েন্টের বিভিন্ন বিভিন্ন কালার গুলাকে আমরা পৃথক করতে পারি, শনাক্ত করতে পারি, পরিমাণ নির্ণয় করতে পারি, এই আর কি। অত বেশি ইয়া না এগুলো। এখানে এই জিনিসটা কি মনে রাখো, এসপিএলসি এর ইলাবোরেশনটা কি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এটুকু মনে রাখলো। এবার দেখো দেখো আলটিমেটলি তেমন কিছু আসো না ওগুলা, ইমালশন ইমালশন এগুলো আসো না, ক্রোমাটোগ্রাফি এগুলো তোমাদের জানার বিষয় নেই, এগুলো আমরা প্র্যাকটিক্যাল করাই এগুলো আর কি। এগুলো অত ইয়ে না, তুমি এই যে তিনটা এক্সাম্পল জানলে না, আর দ্রব্য কি দ্রাবক কি এটা বোঝার বিষয়। এসিড খাল লবণ, এসিড খাল লবণ, এসিড তো আমরা বুঝি যে যেখান থেকে যে হাইড্রোজেন দিতে পারবে, হাইড্রোজেন মানে কি হাইড্রোজেন আয়ন দিতে পারবে। হাইড্রোজেন আয়নকে কি বলা হয়, প্রোটন বলা হয়। কি বলা হয়, প্রোটন। মানে যে যেই যৌগের মধ্যে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোজেন পরমাণুটা থাকবে, এবার এটা প্রতিস্থাপনীয়, মানে কি দিতে পারবে, প্রতিস্থাপন করতে মানে দিতে পারবে, ওই যৌগটাকে আমরা বলবো ওটা হলো অ্যাসিড। যেমন এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়ন আছে, তো এটা দিতে পারবে, তো এটা হলো একটা অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড আছে যে দিতে পারবে, হ্যাঁ। বা আরেকটা বলতে পারো যে যেটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি পানি উৎপন্ন করবে, সেটাও কি তোমার অ্যাসিড। আরেকভাবে বলা যায় কি, যে যৌগ বা আয়ন অন্য পদার্থকে প্রোটন দান করে, একই কথা। ওই হাইড্রোজেন পরমাণু থাকা, থাকা মানে কি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু। মানে প্রতিস্থাপনীয় বলতে কি বোঝায়, যে কাউকে দিতে পারবে, পরে তো বলছে যে যে যৌগ বা আয়ন অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে, হাইড্রোজেন আয়নের নামই তো হলো প্রোটন। ঘুরে ফিরে একই জিনিসের ব্যাপার, শুধু পেশায়। ক্ষারক, ক্ষার। আচ্ছা, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে, অক্সাইড মানে ও, হাইড্রোক্সাইড মানে কি ওএইচ। যেমন সোডিয়াম, এটা হলো হাইড্রোক্সাইড, ওএইচ। আর শুধু ও থাকলে অক্সাইড বলা হয়। তার মানে ধাতুর অক্সাইড বা এই যে হাইড্রোক্সাইড, এদেরকে বলা হয় কি ক্ষারক। বা যে যৌগ বা আয়ন অম্লতে প্রোটন গ্রহণ, ওই যে এসিড কি করবে, প্রোটন দিবে, তাহলে ক্ষার কি করবে, প্রোটন গ্রহণ করবে, ঠিক না? আচ্ছা, অধিকাংশ ক্ষারক প্রাণীতে দ্রবীভূত, এই যে অধিকাংশ ক্ষারক কি পানিতে দ্রবীভূত হয় না। যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদের ক্ষার বলা হয়, মানে কি, তার মানে ক্ষারক আর ক্ষারের মধ্যে একটু ডিফারেন্স আছে। যে তোমার সব ক্ষারই ক্ষারক, কারণ কি, কারণ ক্ষারকের মধ্যে যেটা পানিতে দ্রবীভূত হয় সেটাকে আমরা ক্ষার বলি।
আর যেটা দ্রবীভূত হয় না বা হয় পুরোটাকে আমরা বলি ক্ষারক। আর আর যে অংশটা দ্রবীভূত হয় ওটাকে আমরা বলি কি ক্ষার। জাস্ট এইটুকু। আমি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া, এরা কি ক্ষার। লুইস ক্ষার, লুইস ক্ষার গুলো যে যৌগ ওই যে নিঃসঙ্গ ইলেকট্রন গ্রহণে সক্ষম তাদেরকে লুইস অম্ল বলা হয়। কত বেশি ইয়ে না পিএইচ। পিএইচ হইলো হাইড্রোজেন আয়নের লগারিদম ঋণাত্মক মান থাকে। রেঞ্জ কত, 0 থেকে 14, এটা মনে রাখতে হবে। এই যে এটা মনে রাখার বিষয় যে পিএইচ এর রেঞ্জ হলো 0 থেকে 14। এই পিএইচ দ্বারা আমরা কি বুঝি, ওই কোন দ্রবণে যদি পিএইচ জানি তাহলে আমরা বুঝবো দ্রবণটা কি এসিড, ক্ষার না নিরপেক্ষ। তাহলে এই যে এটা রেঞ্জটা ডিপেন্ড করে 0 থেকে 14-র মধ্যে। যদি 14 সে কম হয় মানটা, পিএইচ এর মান 14 সে কম, এই 27 সে কম হয়, তাহলে ওটা হবে অম্লীয়। আর যদি 27 সমান হয় তাহলে নিরপেক্ষ, পানি। আর যদি হয় 27 চেয়ে বেশি, এই যে এই সাইড, তাহলে ওটা হবে কি ক্ষারীয়। এখানে কিছুদিন মনে রাখবে যে বিশুদ্ধ পানি, আমরা যে বিশুদ্ধ পানি খাই ওটা পিএইচ 7। আমাদের চোখের পানি কিন্তু ক্ষারীয়, হয় দেখো 4.8 থেকে 7.5। মানুষের রক্ত 7.35 থেকে 7.45, এটা মনে রাখবা। মূত্র, মূত্র আর চোখের পানির পিএইচ কিন্তু একই। এইগুলো মাঝে মধ্যে আসে, এগুলো মনে রাখতে হবে। নির্দেশক, লিটমাস, সাধারণত এখানে লিটমাসটাই বেশি আসে। লিটমাসটা অম্লীয় মাধ্যমে, অম্লীয় দ্রবণে কি কি রকম কালার দিবে, লাল কালার। আর ক্ষারীয় দ্রবণে কি কালার দিবে, নীল কালার, এরকম মনে রাখবে। বাফার দ্রবণ, বাফার দ্রবণ মানে কি, ধরো একটা কোন একটা দ্রবণে, দ্রবণে পিএইচটা ঠিক রাখবো। পিএইচটা কি ঠিক রাখবো। কারণ পিএইচটা ঠিক না হলে তো সমস্যা। কারণ দ্রবণটা যদি তোমার বেশি পিএইচ এর মান ঠিক না থাকলে, কারণ পিএইচ এর মান যদি কমে যায় সাথে, তাহলে এটা অ্যাসিড হয়ে যাবে। আর যদি পিএইচ এর মানটা যদি সাথে বেড়ে যায় তাহলে কি হয়ে যাবে, ক্ষার হয়ে যাবে। এই কারণে অনেক সময় বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য আমাদের যে দ্রবণটাকে স্থির রাখতে হয় পিএইচ, যে যে মাত্রা আমাদের লাগবে সেটা। তো সেক্ষেত্রে পিএইচটা স্থির রাখার জন্য যে জিনিসগুলো আমরা মিক্স করি, যেমন ধরো দ্রবণটা যদি বেশি অ্যাসিডিক হয়ে যায়, তখন আমরা সেখানে একটু মানে বেশি, মানে আমার দরকার হলো একটু নিউট্রাল পজিশনে। এখন দ্রবণটা একটু বেশি অ্যাসিড হয়ে গেছে, তখন অ্যাসিড মানে কি বেশ কমে গেছে, তখন আমি সেখানে কি করব, একটু ক্ষার যোগ করবো। ক্ষার যোগ করলে কি হয়, তখন এটা আস্তে ধীরে তোমার তোমার ওই যে পেস্টটা কম থেকে একটু বাড়তে থাকবে। বাড়া মানে কি, বাড়া মানে আবার ক্ষারের দিকে যাওয়া। এই বিভিন্ন জিনিস আর কি। তারপর না বুঝলে বললাম। লবণ মানে কি, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে যে যেটা উৎপন্ন করে নিরপেক্ষ, লবণ ও পানি, ওইটা হচ্ছে লবণ। যেমন এখানে সোডিয়াম, কি নাইট্রিক অ্যাসিড এবং কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো অ্যাসিড, এটা হলো ক্ষার। দুটো বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করলো, পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন করলো এবং পানি উৎপন্ন করলো। তাহলে পটাশিয়াম নাইট্রেট এখানে একটা লবণ। এগুলো একটু দেখবা, অ্যাটলিস্ট যেগুলো পরীক্ষা আসছে সেটা ইয়ে করবে। তারপরে পিএইচ দ্বারা শুধু অ্যাসিড বোঝায় না, পিএইচ দ্বারা অ্যাসিড, ক্ষার, নিরপেক্ষ সবই বোঝায়। কারণ 7-এর নিচে হইলে অ্যাসিড, 7 হইলে নিরপেক্ষ, আর 7-এর উপর হইলে ক্ষার। এগুলো একটু দেখবা। পানির ক্ষরতা, এই যে খরপানি, খরপানি মানে কি, যেখানে সাবান ফেনা উৎপন্ন করে না ওটা হলো খরপানি। কিন্তু ডিটারজেন্ট কি ফেনা উৎপন্ন করে। সাবান ফেনা উৎপন্ন করে না, কিন্তু ডিটারজেন্ট ফেনা উৎপন্ন করে, ওই পানিকে বলা হয় কি, খরপানি। এই খরপানিতে যে, এটা হলো দুই রকম, একটা হলো অস্থায়ী ক্ষরতা, একটা হলো স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতাতে কি থাকে, এই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ। আর স্থায়ী ক্ষরতাতে কি থাকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সালফেট বা ক্লোরাইড লবণ। মানে ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলা। এটা দূর করার জন্য কিভাবে দূর করা, ফুটানো, ফুটাই অস্থায়ী ক্ষমতা দূর করতে পারি। আর পারমুটিক পদ্ধতিতে কি স্থায়ী অস্থায়ী দুইটাই দূর করা যায়। আর সোডা পদ্ধতিতে কি স্থায়ী অস্থায়ী উভয় প্রকার ক্ষমতা দূর করা যায়। সেক্ষেত্রে কাপড় কাচার সোডা লাগবে, সোডিয়াম কার্বনেট। এগুলো দেখবে, এগুলো আমার তেমন বলার কিছু নাই। মৃদু পানি, মৃদু পানি যে পানিতে কি সাবান ফেনা উৎপন্ন করে। আগের আসলে খর পানি, ফেনা উৎপন্ন হয় না, সাবান পারে না, ডিটারজেন্ট পারে। তো মৃদু পানি হলো কি, যেখানে ফেনা উৎপন্ন হয়। যেমন এই যে ভূপৃষ্ঠের কত পার্সেন্ট, 1.2%। এবং আমরা যে মৃদু পানি কোথা থেকে পাই, এই যে বৃষ্টি থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন কি, এটা একটা আকর্ষণ। এটা কি আকর্ষণ, যে আকর্ষণের মাধ্যমে বিভিন্ন অণুতে, যে আমরা জানি যেমন হাইড্রোজেন, যেমন, আচ্ছা এটাকে ইয়ে কলম দিই।
যেমন ধরো এই যে হাইড্রোজেন, আবার ধরো সোডিয়াম ক্লোরাইড। এখানে দেখো এই হাইড্রোজেনে কি হয়েছে, এটা একটা অণু, এক অণু হাইড্রোজেন। এক অণু হাইড্রোজেনে কি আছে, দুইটা হাইড্রোজেন। প্রতিটা হাইড্রোজেনকে এক একটা পরমাণু বলা হয়, তার মানে এখানে দুইটা পরমাণু আছে হাইড্রোজেনের। আর দুইটা হাইড্রোজেনের পরমাণু মিলে একটা অণু। তার মানে এটা তো, এই যে এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে একটা অণু গঠন করছে, তার মানে এখানে একটা বন্ধন আছে না। আবার এই সোডিয়াম ক্লোরাইড, এখানে দুইটা দুইটা মিলে একটা সোডিয়াম আর ক্লোরাইড মিলে যে একত্রিত হয়ে একটা সোডিয়াম ক্লোরাইড লবণ গঠন করছে, তো এখানে একটা বন্ধন আছে না। ওই কথাগুলোই বলছে যে যে আকর্ষণের দ্বারা অণুতে বা কোনো পদার্থে পরমাণু বা আয়ন গুলো যুক্ত থাকে, তাহলে এটা একটা আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন মাইনাস। আর এখানে হলো দুটো পরমাণু, ওই কথা বলছে যে পরমাণু বা আয়ন গুলো যুক্ত থাকে, তাহলে যুক্ত আছে না। তাহলে যে বন্ধনের মাধ্যমে, ওইটাকে বলা হয় কি রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন গুলো বিভিন্ন রকম আছে, যেমন আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন হলো কোনটা, এটা একটা আয়নিক বন্ধন। কেন আয়নিক বন্ধন? আয়নিক বন্ধন হচ্ছে সেটা যেখানে ধাতু এবং অধাতুর মধ্যে হয়। মানে একজনে ইলেকট্রন দিবে ধাতু দিয়ে, যেমন আমাদের সোডিয়াম ইলেকট্রন একটা ধাতু, সে তার সোডিয়াম ইলেকট্রন দেয়, যে ইলেকট্রন দেয় দিয়ে কি ধনাত্মক আয়নে পরিণত হয়। আর ক্লোরিন এ কি করে, অধাতু, এ কি করে ইলেকট্রন গ্রহণ করে। আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ করে সে কি ঋণাত্মক আয়নে পরিণত হয়, তার মানে ইলেকট্রন একজনে দান করে একজনে গ্রহণ করে। সোডিয়াম ইলেকট্রন দান করে, ক্লোরাইড ইলেকট্রন কি করে, গ্রহণ করে। তার মানে ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাই হচ্ছে কি তোমার আয়নিক বন্ধন। আর ইলেকট্রন দান করে যে প্লাস আয়নে হয় এটাকে আমরা বলি ক্যাটায়ন। আর ইলেকট্রন গ্রহণ করে যে মাইনাস আয়ন হয় এটাকে আমরা বলি কি, অ্যানায়ন। এটা নর্মালি বুঝো, যে দান করে হে কি, তুমি একটা লোক ধরো তোমার একটা এতিমখানায় কি বলে 1 লাখ টাকা দান করছো, তাহলে হে তুমি কি করবো, বড় লোক বলবো না ফুইন্নি বলবা, বড় লোক। ওই জন্য বড় লোক মানে কি প্লাস। আর যে গ্রহণ করে, ধরো তুমি কাউরে 20 টাকা দান করছো, তাহলে এখন কি তুমি তারা কি বলো, ফকির কি তুমি নাকি সে? এখন যদি এখনকার ভিক্ষুকেরা কম টাকা দিলে, 2 টাকা দিলে মনে হয় তোমার বলে যে তোমার এই ফকিন্নি বলে গাড়ি দেয়, তোমার কাছে বলে যে নেন আপনি, আপনার দেওয়া লাগবে না, আমি আপনার দিই। সেটা ভিন্ন ইস্যু, মানে তুমি কাউকে দিলে তা তুমি বড় লোক। আর যে নিবে সে কি গরিব বা ফন্নি, এই যে মাইনাস দ্বারা গরিব বুঝায়। এটা ব্রাস বোঝানোর জন্য আর কি, আবার সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তার মানে এই যে ইলেকট্রন দেয় কেউ নেয়, এটা কোন অবস্থা হয়, গ্যাসীয় অবস্থা, এগুলো মনে করো, মনে রাখবা। এরপর সমযোজী বন্ধন, এই যে সমযোজী বন্ধন হলো কারা, এই যে হাইড্রোজেন করে লিখছি ভাই, যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন কি হয়েছে, এই যে এভাবে ছিল, এটা একটা পরমাণু এটা একটা পরমাণু, এই দুই পরমাণু মিলে একটা অণু গঠিত হয়েছে। এখানে কি হয়, এখানে হলে ইলেকট্রন আদান প্রদান, একজনের দিছে একজনের দিছে, এখানে কি হয়, আমাদের হাইড্রোজেন ইলেকট্রন কয়টা, একটা হাইড্রোজেন ইলেকট্রন কয়টা, একটা। এটাকে তারা স্টার দিয়ে বোঝায়, এরও একটা এরও একটা। তাহলে এরা কি করে, এই যে এখানে পরমাণু বলো আর এরা বলো, এই যে এরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়, কেন যুক্ত হয়, সবাই কি করে, ওই যে নিঃস্ব গ্যাস পড়লাম, নিঃস্ব গ্যাস ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়, কারণ কি নিঃস্ব গ্যাসের মতো সবাই হতে চায় কেন, কারণ জানে যে নিঃস্ব গ্যাস হলে বস, এর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, এর মতো থাকলে তোমার অ্যাটলিস্ট কি, এরা সাধারণত বিক্রিয়া অংশগ্রহণ করে না। হ্যাঁ, তো তুমি, সবাই চায় যে নিঃস্ব গ্যাসের মতো হইতে, হ্যাঁ একটু ভাব নিতে চায় আর কি। নিঃস্ব গ্যাসে, নিঃস্ব গ্যাসে ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়। তা আমরা জানি যে প্রথম নিঃস্ব গ্যাসটার নাম কি, হিলিয়াম। হাইড্রোজেনের আছে একটা করে, ওই জন্য হ্যাঁ, দুইটা দুইটা হাইড্রোজেন মিলে একত্রে বলে যে তাহলে আমরা শেয়ার করি। দুইটা হাইড্রোজেন কি করে একত্রে হতে বলে যে আমারও একটা আছে আপনারও একটা আছে, তা আমরা দুজনে শেয়ার করি। অনেক সময় দেখো না, ওই যে অনেক সময় আমাদের বাংলাদেশের বিদেশে অনেকে পড়তে চায়, পড়তে গেলে অ্যাকাউন্টে অনেক টাকা দেখানো লাগে, তখন কি করে আত্মীয় স্বজন বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে অ্যাকাউন্টে টাকা দেখায়। পরে আবার কি করে, টাকা দেখানোর পরে এবার 2-4 দিন পরে আবার যার টাকা সে নিয়ে যায় অ্যাকাউন্ট খালি করে। এটা ওইরকম আর কি। এরও আছে একটা, এই হাইড্রোজেনের আছে একটা, এই হাইড্রোজেনের জন্য আছে একটা। তখন বলা আর কি, তাহলে দেন আমরা তাহলে দুজনে শেয়ার করি, যে আমারটাও আপনি ইউজ করতে পারবেন, আপনারটাও কি আমি ইউজ করতে পারবো, তাহলে কি এও দুইটা দেখাইতে পারে, এও দুইটা দেখাইতে পারে, একটা ভাব দেখায় আর কি, যে হিলিয়ামেরও দুইটা আছে আমাদেরও দুইটা আছে একটা। তার মানে এই যে শেয়ারের মাধ্যমে এখানে হয়েছে কি আদান প্রদান ইলেকট্রন, এখানে ইলেকট্রন কি হয়েছে, শেয়ার।
এই শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় এটাকে বলা হয় কি, সমযোজী বন্ধন। এই যে হাইড্রোজেন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন। এই তো তাহলে এতটুকু ঠিক আছে, ধন্যবাদ। ভালোভাবে দেখো, আর যে জিনিসগুলো মনে রাখার ওগুলো মনে রাখো। সব বেসিক এমনি তৈরি হবে না, কিছু বেসিক তৈরি করতে হলে পড়া লাগে। ধন্যবাদ।